আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে ইন্ডিয়ার দর্শক মণ্ডলী, আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে বাচ্চা কাজ করতে করতে বোর হয়ে গিয়েছে, এখন আর কোনো কাজেই তার ভালো লাগছে না। তাহলে কি করণীয়? অটিজম বাচ্চাদেরকে থেরাপিতে নানান রকমের কাজ করানো হয় এবং রিপিটেড কাজ করানো হয় তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য এবং শেখানোর জন্য। এক্ষেত্রে অনেক সময়ই তাদের বোরিংনেস আসে। তাহলে সেক্ষেত্রে বাবা মা যখন বাসায়ও করাচ্ছেন আর বাসায় যখন বোর ফিল করছে, তাহলে আসলে কি করতে হবে? এইসব বোরিংনেস কাটানোর জন্য বাচ্চাকে কি দিতে হবে? চ্যালেঞ্জ দিতে হবে। কারণ একটা কাজ যদি খুব সহজ হয়, যেটা সে পারে, তাহলে সে বোর ফিল করবে, এটাই স্বাভাবিক। আবার যদি কাজটা অনেক কঠিন হয়, তাহলেও কিন্তু বোর ফিল করবে যে আমি এটা পারি না, আমি করব না। তার মানে দুইটা ক্ষেত্রেই কিন্তু বোরিংনেসের একটা সুযোগ আছে। তাহলে কি করতে হবে? বাচ্চাকে জাস্ট রাইট চ্যালেঞ্জ দিতে হবে। মানে এই মুহূর্তে তার যেই চ্যালেঞ্জটার প্রয়োজন, যেটা তার ব্রেন খুঁজছে, সেটাই দিতে হবে। তাহলে ধরেন আমি একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি নিয়ে যদি বলি, ধরেন প্লেডো নিয়ে কাজ মোটামুটি সব শিশুদেরই দেওয়া হয়ে থাকে এবং শিশুরা সেটা করেও। অনেকে আছে খুবই পছন্দ করে এবং সারাদিন সে ওটা নিয়েই ব্যস্ত থাকে, তার ক্ষেত্রে তার বোরিং এর কোনো বিষয় না। আবার অনেকে আছে এটা ধরতেই চায় না। তাহলে সেই ক্ষেত্রে যখন ধরতে চাচ্ছে না, তখন তাকে ধরানোটাই চ্যালেঞ্জ। তারপরে আস্তে আস্তে তাকে সেখানে সেই অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে করতে সে হয়তো কিছুটা পারার পরে যে একই জিনিস যদি তাকে বারবার করানো হয়, যে এই যে একটা শেপ, গোল শেপ করো, তাহলে সে আস্তে আস্তে এটাতে বোর ফিল করতে শুরু করলো যে না, আর গোল করি, খালি গোল করি, তাহলে তো এটা তো আর আমার আর ভালো লাগে না। তাহলে এখানে আর কি করা যেতে পারে? তাহলে এখানে আস্তে আস্তে গ্রেডিং করে করে তাকে চ্যালেঞ্জ দিতে শুরু করি। যেমন এখন তুমি এটা গোল করতে শিখেছো, এখন আস্তে আস্তে এটাকে চ্যাপ্টা করে হয়তো একটা প্লেট অথবা একটা বাটির মতো বানাতে শেখো, এভাবে করে। তারপরে একসময় সে সেটাও শিখে গেল। তারপর হয়তো আমরা বলবো এখন দুটো কালার মিক্স করে আমরা যদি একটা নতুন জিনিস বানাই, সেটা তাহলে কেমন হয়? যেমন আমরা একটা গাজর বানাবো, গাজরটা একটা সুন্দর কালার দিয়ে, যে একটু অরেঞ্জ কালার নিলাম, সেটা দিয়ে করলাম, তারপর সেটার মধ্যে আবার পাতা সবুজ কালার অ্যাড করে দিলাম। তাহলে এটা করতে করতে সে একসময় এটা শিখে গেল। তারপর আরেকটু তাকে চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে, যে ঠিক আছে তাহলে আরেকটু চ্যালেঞ্জিং কোনো কিছু আমরা করি। সেটা হচ্ছে যেমন ধরো একটা পুতুল বানাই। আমরা কিন্তু ছোটবেলায় কাদামাটি দিয়ে অনেকেই টেপা পুতুল টাইপের বানিয়েছি, হ্যাঁ। তো এরকম প্লেডো দিয়ে এখন যদি শিশুকে এই জিনিসটা শেখানো যায়, তাহলে দেখেন এখানে কিন্তু সেটা করতে গেলে তার অনেকগুলো দিক নতুন নতুন চলে আসবে। কারণ পুতুল বানাতে গেলে তার মাথা, চোখ, নাক, মুখ, ঠোঁট, হাত, পা সবকিছুই কিন্তু তাকে দিতে হবে। তাহলে এগুলো নিয়ে তাকে চিন্তা করার তার একটা অপশন এখানে চলে আসতেছে, তার থিঙ্কিং প্রসেসটা কাজ করতে শুরু করতেছে। তারপর তাকে অনেকটা ক্রিয়েটিভ হতে হচ্ছে, যে আমি চোখটা বানাবো, কিভাবে বানাবো, আস্তে আস্তে এরকম করে সেখানে আমাকে একটা কালো ধরনের প্লেডোর সাইজ নিতে হবে। তারপর সেখানে আবার একটু সাদাও লাগবে চোখ বানাতে গেলে। তারপরে আবার এই স্কিন কালারের নাক বানাবো। ঠোঁটটা যদি বানাই, তাহলে সেখানে যদি একটু লাল কালারের নেওয়া হয়, সেখানে সেটা ভালো হয়। তো এই ধরনের ক্রিয়েটিভ থিঙ্কিং গুলো কিন্তু তার ভিতরে আস্তে আস্তে চলে আসতেছে। সে হাতের কাজ করছে, দেখেন ফাইন মোটরের, সেখানে তাকে আবার ব্রেন দিয়ে প্ল্যানও করতে হচ্ছে, যে না আমাকে হাত বানাতে হবে, পা বানাতে হবে, বডিটা আলাদা করে বানাতে হবে, আবার মাথায় চুল লাগাতে হবে। তো এগুলো অনেকগুলো থিঙ্কিং এর অপশন তার চলে আসতেছে। এবং এইভাবে যদি তার সামনে মা অথবা বাবা যে কোনো জনই যদি তাকে এভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখায়, তাহলে কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর সে কিন্তু খুশি হবে। তার বোরিংনেসটা কিন্তু আস্তে আস্তে এখানে ক্রিয়েটিভ জায়গাতে তার কিন্তু সে সময় দিচ্ছে এবং সে সেটাতে দেখেন অ্যাটেনশনটাও লাগবে কিন্তু বেশ এখানে, যে অনেকটা সময় ধরে বডির যে পার্টস গুলো আছে আলাদা আলাদা, সেগুলোকে তাকে বুঝতে হচ্ছে, যে আমার যেমন বডি পার্টস আছে, যে হাত আছে, পা আছে, সেরকম পুতুলটারও দেওয়া হচ্ছে। তো নিজের সাথে, নিজের বডি পার্টসের সাথে সে একটা রিলেশনও এখানে বুঝতে পারবে। তার এখানে অ্যাটেনশন বাড়ারও সুযোগ আছে, ফোকাসিং বাড়ারও সুযোগ আছে, তার অনেকগুলো সাইডে, অনেকগুলো কম্পোনেন্টে ডেভেলপমেন্টের সুযোগ আছে। তো এইভাবে করে আস্তে আস্তে তাকে আমরা একটু চ্যালেঞ্জিং দিয়ে আস্তে আস্তে তার থিঙ্কিং প্রসেসটাকে বাড়াতে পারি, তার ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে পারি। এবং এই যে সৃজনশীল যে ব্যাপারটা, অনেকেই বলে সৃজনশীল খেলা আমি কিভাবে খেলবো বাচ্চার সাথে, এটা আমি বুঝি না। তো সেক্ষেত্রে এরকম নিজে চিন্তা করে করে বাচ্চার ভিতরে সেই চিন্তাটা ঢুকিয়ে দিয়ে যদি আপনি এই ধরনের প্লে তার সাথে করেন কন্টিনিউয়াসলি, নিয়মিতভাবে, তাহলে কিন্তু তার ভিতরেও এই জিনিসটা আস্তে আস্তে ঢুকে যাবে। অনেক সময় বাচ্চা
শুরুতে যখন শুরু করবেন তখন হয়তো এতটা কোঅপারেট করবে না আপনাকে, হয়তো বোরিংনেসটা তার কাটতে হয়তো সময় লাগবে। কিন্তু যখন নিয়মিত প্রতিদিন আপনি 10 মিনিট 15 মিনিট ধরে এই কাজটা করে যাচ্ছেন তার সামনে এবং তাকে দেখাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস বানিয়ে, একদিন গাজর বানালেন, একদিন প্লেট বানালেন, একদিন পুতুল বানালেন, এভাবে যদি দেখাচ্ছেন তাহলে কিন্তু তার সেই আগ্রহটা তৈরি হবে। এটা তো আমি একটা উদাহরণ দিলাম যে প্লেডো দিয়ে আপনারা এরকম করতে পারেন। এছাড়া আপনারা আরো অনেক কিছু কিন্তু করতে পারেন। যেমন আমরা ছোটবেলায় দেখেন, আপনারা মনে করে যে ছোটবেলায় আমরা যখন ক্লাসে ছিলাম তখন কিন্তু ক্লাস টিচাররা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। যেমন পাতার বাঁশি বানানো শিখিয়েছে, পাতা দিয়ে চশমা বানানো শিখিয়েছে, তারপর কাগজ দিয়ে নৌকা বানানো শিখিয়েছে, কাগজ দিয়ে ব্যাগ বানানো শিখিয়েছে, তারপর কাঠি দিয়ে, মেসের কাঠি দিয়ে আমরা অনেক কিছু বানানো শিখেছি, যে ঘর বানাই বা চেয়ার বানাই বা টেবিল বানাই। তো এরকম নানান ধরনের এরকম ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি কিন্তু বাচ্চাদের সামনে নিয়মিতভাবে করা যায়। করলে কিন্তু তারা ভালো ফিল করবে, তাদের বোরনেস কেটে যাবে। এক এক দিন এক এক ধরনের আলাদা আলাদা ধরনের আপনাদেরকে করতে হবে। কারণ কি, একই জিনিস বারবার করলে একটা বোরিংনেস আসবে, কিন্তু ওটার আবার গ্রেড চেঞ্জ করতে হবে। আপনি অল্টার করে করে আজকে কাগজ দিয়ে করলাম, আজকে কাঠি দিয়ে করলাম, আজকে প্লেডো দিয়ে করলাম, অন্যদিন আবার খাতা কলমে যেমন আমরা আঁকাআঁকি করতে পারি, যে কালারফুল ড্রয়িং, ঠিক আছে, সেটা করতে পারি। কাটিং পেস্টিং এর কাজ করা যেতে পারে, যে এক রঙিন কাগজ কেটে কেটে বিভিন্ন জিনিস বানিয়ে সেটা সাদা কাগজের উপর পেস্টিং করা, সেগুলোতেও কিন্তু বাচ্চারা মজা পেতে পারে। এগুলো সবগুলো জিনিসই ক্রিয়েটিভলি থিঙ্কিং করে করেই কিন্তু এগুলো করতে হয়, এবং এটা বাচ্চাদের আকর্ষণ ধরে রাখার জন্যও জরুরি, যে আমরা একই জিনিস দিয়ে কাজ করলেও সেটার জন্য একটা ভিন্নতা থাকে, যে সেটার জন্য একটা গ্রেড চেঞ্জ হয়। গতকালকে আমি নৌকা বানিয়েছি, আজকে আমি ব্যাগ বানাবো, বা এরপর দিন আমি প্লেন বানাবো। তো এইভাবে করে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি, যেটাতে বাচ্চাদের বোরিংনেসটা অনেকটা কমে যাবে। তো দর্শক, আমার এই পরামর্শ নিয়ে আপনারা শুরু করেন। এরপরেও যাদের বিশেষ হেল্প লাগবে, আরো অন্য ধরনের সমস্যা আছে, এই বিষয়গুলো বুঝতে পারছে না, হয়তো আরো লোয়ার লেভেলে তাকে, আরো একদম বেসিক লেভেল থেকে তাকে কাজ শুরু করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য নেবেন, যে কিভাবে এই ধরনের জিনিসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত গ্রেডিংটা করা যায় এবং তাদেরকে আস্তে আস্তে এই পর্যায়ে নেওয়া যায়, সেই জিনিসগুলো শেখার জন্য এবং জানার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। এরপরে আবার কখনো এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।